বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখন আমি কারেক্ট ফর্ম অফ ভার্বসের উপর আলোচনা করব। চলো তাহলে দেখা যাক। কারেক্ট ফর্ম অফ ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, কারেক্ট ফর্ম অফ ভার্বস জানতে গেলে প্রথমে তোমাদের জানতে হবে টেন্সের স্ট্রাকচার জানতে হবে, তারপর জানতে হবে ফর্ম অফ ভার্বস, কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ একটা ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি, পাস্ট ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, আর কতিপয় নিয়ম জানলে এটা পারা যাবে। প্রথম জানতে হবে স্ট্রাকচার, 12টা টেন্সের স্ট্রাকচার, খুব ভালো করে 12টা টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তারপর ফর্ম অফ ভার্বস অর্থাৎ কনজুগেশন অফ ভার্বস, ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টে জানতে হবে। আর কয়েকটা কথা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথম নিয়মটা লিখি। সেন্টেন্স এ যদি জেনারেলি normally regularly occasionally daily, generally, normally, regularly, occasionally, daily, এরপরে always, sometimes, often, ইত্যাদি থাকে। তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক নম্বরে they go home regularly, একটা সেন্টেন্স। তারপরে he always speak the truth. প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম নিয়মটা লিখেছি কি, যদি একটা সেন্টেন্সে জেনারেলি, নর্মালি, রেগুলারলি, অকেজনালি, ডেইলি, অলওয়েজ, সামটাইমস, অফেন
ইত্যাদি থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে যায়। এটা তোমাদের অবশ্যই জানতে হবে, না জানলে এটা পারা যাবে না। যেমন দেখো, দে গো হোম রেগুলারলি। এই যে গো, এই শব্দটার মধ্যে ব্রেকেট দেওয়া আছে, তোমাকে এটা শুদ্ধ করতে হবে, সঠিক করতে হবে। এটাই হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। ভার্বের মধ্যে ব্রেকেট থাকবে, এটাকে কারেক্ট করতে হবে। এটা তাহলে এটা কিভাবে করা যায়? সেন্টেন্সের মধ্যে একটা না একটা ইঙ্গিত থাকবেই, এটা কোন সেন্টেন্স, কোন টেন্সের মধ্যে পড়েছে, একটা না একটা ইঙ্গিত তুমি পাবেই পাবে। যেমন এই সেন্টেন্সের মধ্যে ইঙ্গিত হচ্ছে রেগুলারলি। রেগুলারলি কথাটা বলে দিতেছে এটা কোন টেন্সের মধ্যে আছে। এই সেন্টেন্সের মধ্যে রেগুলারলি এই শব্দটি বলে দিচ্ছে এটা কোন টেন্সে আছে। তাহলে আমরা শিখেছি রেগুলারলি যদি কোনো সেন্টেন্সে থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখলেই হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই সাবজেক্ট এটা তো আছেই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? গো, এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গান। তাহলে এটাই প্রেজেন্ট ফর্ম যেটা আছে। তাহলে এটা কিছু করতে হবে না, দে গো হোম, এরপরে যা আছে সব লিখে ফেলা। পরীক্ষার মধ্যে তোমাদের শুধু উত্তর লিখতে হবে, শুধু ভার্বটা। তোমাদের শুধু গো লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না, শুধু গো লিখলেই হয়ে যাবে উত্তর। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখো, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সে সবসময় সত্য কথা বলে। তাহলে এই যে এই সেন্টেন্সের মধ্যে ইঙ্গিত আছে কি? অলওয়েজ। এই অলওয়েজ কথাটা বলে দিতেছে এটা কোন টেন্সে আছে। তাহলে আমরা শিখেছি যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি সংক্ষেপে লিখেছি। তাহলে সাবজেক্ট তো হি আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক। স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্পিকের পাস্ট ফর্ম কি? স্পোক। পাস্ট পার্টিসিপল কি? স্পোকেন। ঠিক আছে, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তা আমাদের কিন্তু প্রেজেন্ট ফর্ম দরকার, যেটা আছে সেটাই দরকার। তাহলে আমাদের কি লিখতে হবে? যেই ফর্মটা আছে সেটাই প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা জানি সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে প্রেজেন্ট ফর্ম লিখে দিলেই হলো। তোমাদের একটা কথা, অতিরিক্ত একটা কথা মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। শুধু তোমরা জানো 12টা টেন্স আছে, 12টা টেন্সের 12টা স্ট্রাকচার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু নতুন একটা কথা মনে রাখতে হয়, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে আমরা এখানে কি যোগ করব? এস যোগ করব না ইএস যোগ করব? আমরা এখানে এস যোগ করব। এস কোথায়, ইএস কোথায়, আইএস কোথায় যোগ হয় এগুলোর উপর আমার ভিডিও আছে, তোমরা এগুলো দেখে নিলেই হবে। এখানে এস যোগ করব কারণ কেই হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এস হয়, ভাওয়েল থাকলে ইএস হয়। তাহলে হি অলওয়েজ স্পিক্স, এরপরে যা আছে লিখে দিলেই হলো। তাহলে হি অলওয়েজ স্পিক্স, এই যে ভার্বের সাথে এস দিলাম। এটা কেই হচ্ছে তোমার কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এস হয়। যদি ভাওয়েল হইতো তাহলে আমরা ইএস দিতাম। তাহলে হয়ে গেল এটা। তোমাদের পরীক্ষার মধ্যে শুধু উত্তর লিখতে হবে। কি লিখতে হবে? শুধু স্পিক্স, আর কিছু লিখতে হবে না। আমি পুরো সেন্টেন্সটা দেখাচ্ছি, শুধু তোমাদের উত্তর লিখতে হবে স্পিক্স।
এভাবে অন্যান্য সেন্টেন্সগুলোর নিয়ম একই, এইভাবেই হবে। তারপর তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কি কি জানতে হচ্ছে। আমাদের এই যে একটা ইঙ্গিত থেকে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, টেন্সের স্ট্রাকচারটা আমাদের জানতে হয়েছে। তারপর ভার্বের ফর্মও জানতে হয়েছে। দেখো ভার্বের ফর্ম লিখেছি, ভার্বের ফর্ম না জানা থাকলে এটা হবে না। আর এই নিয়ম, এই তিনটা জিনিস জানতে হবে। রাইট ফর্ম ভার্ব জানতে গেলে মূলত তিনটা জিনিস ভালো করে জানলেই মোটামুটি হয়ে যায়। প্রথম হচ্ছে কি, টেন্সের স্ট্রাকচার, তারপরে হচ্ছে ভার্বের ফর্ম, কনজুগেশন অফ ভার্বস, ভার্বের ফর্ম, তারপরে হচ্ছে নিয়ম। ঠিক আছে, তার পরবর্তী নিয়মটা কি, সেন্টেন্সে নাও, at this moment, থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, তারপর হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। একটা সেন্টেন্সে যদি নাও অথবা এট দিস মোমেন্ট থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সাবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল মনে করো 1, দ্য গার্ল read a book now. তারপরে 2, the boy watch TV at this moment. দেখো আমি দুইটা সেন্টেন্স লিখেছি, দ্য গার্ল রিড এ বুক নাও। তাহলে এই সেন্টেন্স থেকে নাও বলে দিতেছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা নিয়ম শিখেছি সেন্টেন্সে নাও এট দিস মোমেন্ট থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট নাও আর এট দিস মোমেন্ট, এই দুইটা কথা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখলেই হলো সাবজেক্ট, তারপরে এমিজার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট কোনটা, প্রথমে যেটা আছে সেটাই সাবজেক্ট, দ্য গার্ল। তারপরে দ্য গার্লের সাথে এম হবে না ইজ হবে না আর হবে, দ্য গার্ল একটা মেয়ে, এই কারণে ইজ। তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ব্র্যাকেটের ভার্বটাই হচ্ছে মূল ভার্ব, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকে এটা মূল ভার্বই থাকে। এরপর যা আছে সব রিড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তোমার পরীক্ষার মধ্যে শুধু উত্তর লিখতে হবে কোন কথাটা, ইজ রিডিং, যে কথাটা তুমি এখানে ভার্বের সাথে লিখেছো। ভার্বের সাথে ভার্বকে সঠিক করতে গিয়ে যা লিখেছো তা লিখবে। আমি ভার্বের সাথে ইজ লিখেছি, ইজ রিডিং হচ্ছে উত্তর ইজ রিডিং লিখলেই হবে। তারপরে সেন্টেন্সটা, দ্য বয় ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। এই সেন্টেন্সের মধ্যে ইঙ্গিত কি পাচ্ছি আমরা, অ্যাট দিস মোমেন্ট বলে দিতেছে এটা কোন টেন্সের মধ্যে আছে। যদি সেন্টেন্সের মধ্যে নাও আর এট দিস মোমেন্ট থাকে তাহলে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা, অ্যাট দিস মোমেন্ট যেহেতু আছে কাজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখে দাও, তাহলেই হয়ে গেল।
সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। লিখো সাবজেক্ট দ্য বয়, দ্য বয়ের সাথে কি আসবে? এম ইজ আর। কোনটা? দ্য বয় হচ্ছে সিঙ্গুলার, ইজ আসবে। আমি যদি এস দেই তাহলে কি আসবে?